সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঢাকা ইম্পেরিয়াল কলেজ অনলাইন ক্লাসরুম থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা ঠিক আরও একটি বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সালোক সংশ্লেষণের কলাকৌশল। তো গত কয়েকটি ক্লাসে আমি যে বিষয়গুলো পড়িয়েছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব। তো যাই হোক, আমরা বেশি দেরি না করে আমাদের ক্লাসে শুরু করি। তা তোমাদেরকে আমি একটু বলতে চাই যে তোমাদের যদি আমি প্রশ্ন করি যে তুমি দিনের বেলায় কি কাজ করো, তার দুটি কাজের নাম বলো, তো উত্তরটা এমন হতে পারে যে স্যার আমি দিনের বেলায় কলেজে আসি, পড়ালেখা করি এবং একইভাবে আমি বিকালবেলায় খেলাধুলা করি। এটা হচ্ছে দিনের বেলায় কাজ। আর ঠিক যদি আরেকটি প্রশ্ন করা হয় যে তুমি রাতের বেলায় কি করো, সেটা হচ্ছে রাতের বেলায় পড়ালেখা করো এবং রাতের বেলায় তুমি ঘুমোতে যাও। ঠিক এই প্রশ্নটা যদি আমি ক্লোরোপ্লাস্টকে করি, ভালো করে খেয়াল করো, এই প্রশ্নটা যদি আমি ক্লোরোপ্লাস্টকে করি তা সে কি উত্তর দিবে? ক্লোরোপ্লাস্টের দুইটা অংশ আছে, একটা গ্রানা একটা স্ট্রোমা। গ্রানা অংশ উত্তর দেবে যে আমি দিনের বেলায় সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় সূর্যালোকের আলোক শক্তিকে এটিপি এবং NADPH2-তে পরিণত করব। আর স্ট্রোমা অংশ উত্তর দিবে যে আমি ওই দিনের বেলায় প্রস্তুতকৃত এটিপি এবং NADPH2-কে ব্যবহার করে আমি শর্করা জাতীয় খাদ্য তৈরি করব। তাই এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে ঠিক ব্ল্যাকম্যানের ধারণা অনুসারে আমরা জানি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে উনি দুটো ভাগে ভাগ করেন। একটিকে বলা হয় আলোক নির্ভর অধ্যায়, অন্যটিকে বলা হয় আলোক নিরপেক্ষ অধ্যায়। আলোক পর্যায় মানে হচ্ছে যে পর্যায়ে আলোর অপরিহার্যতা রয়েছে, আর আলোক নিরপেক্ষ অধ্যায় বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এই পর্যায়ে আলো হলেও চলে, আবার আলো না হলেও চলে। তো আসো বন্ধুরা, আমরা আর দেরি না করে আমরা আলোক পর্যায় শুরু করি। তো আলোক পর্যায় কি বলছে? তো যে পর্যায়ে দেখো সূর্যালোক এবং ক্লোরোফিল, সবুজ উদ্ভিদ কোষস্থ ক্লোরোফিল কি করবে? সূর্যের আলোক শক্তিকে ব্যবহার করে এটিপি এবং NADPH2 নামক দুটি যৌগ তৈরি করবে। তোমরা যদি উপরে রেখাচিত্রে একটু দেখো যে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোক এবং এই ক্লোরোপ্লাস্টের গ্রানাতে উপস্থিত ক্লোরোফিলের সহায়তায় ফোটন কণা কি করে? এই ফোটন কণার আলোক শক্তি কিসে পরিণত হয়? এটিপি এবং NADPH2-তে পরিণত হয়। একইভাবে অন্ধকার পর্যায়ে ওই এটিপি এবং NADPH2-কে ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইডের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এটি হচ্ছে সালোক সংশ্লেষণের আলোক পর্যায় এবং অন্ধকার পর্যায়। তো আলোক পর্যায়ের সংজ্ঞায়িত যদি আমি করতে চাই তা আমি এভাবে সংজ্ঞা দিতে পারি যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কোষস্থ ক্লোরোফিল সূর্যের আলোক শক্তিকে এটিপি এবং NADPH2 নামক রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে তাকে আলোক পর্যায় বলে। এখন আসো আলোক পর্যায়টাকে আমরা কিভাবে রাসায়নিক সমীকরণ দিয়ে ব্যাখ্যা করতে পারি। দেখো সেটা হচ্ছে দুইটা এটিপি, তার সাথে দুটো অজৈব ফসফেট যুক্ত হবে এবং NADP, চারটা পানি, এইটা ক্লোরোফিল এবং সূর্যালোকের উপস্থিতিতে দুইটা এটিপি, দুইটা NADPH2 এবং অক্সিজেন তৈরি করবে। এটি হচ্ছে সালোক সংশ্লেষণের আলোক পর্যায়। আশা করি তোমরা আলোক পর্যায়টি বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব আলোক পর্যায়ে যে ঘটনাটি ঘটে সেটিকে বলা হয় ফটোফসফোরাইলেশন। অর্থাৎ ফসফোরাইলেশনটা আমাদের এখানে জানতে হবে। ফসফোরাইলেশন মানে হচ্ছে কোনো যৌগের সাথে ফসফেট গ্রুপ সংযুক্তির যে প্রক্রিয়া সেটিকে বলা হয় ফসফোরাইলেশন। দেখো এডিপি একটি যৌগ, অ্যাডিনোসিন ডাইফসফেট, তার সাথে যদি একটি ফসফেট গ্রুপ যুক্ত হয় তা যে যৌগটি সৃষ্টি করবে সেটি হচ্ছে এটিপি। তাহলে এখানে এই এডিপি এর সাথে ফসফেট গ্রুপ যুক্ত হলো, অর্থাৎ ফসফোরাইলেশন। তো আমরা সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে আমরা দেখেছি যেখানে এটিপি তৈরি হয়, অর্থাৎ এখানে ফসফোরাইলেশন ঘটে। অর্থাৎ এখন আমরা যে আলোচনাটুকুনি করব সেটি হচ্ছে ফসফোরাইলেশন। তো যাই হোক বন্ধুরা, আমরা আসি গত ক্লাসের যে আলোচনা ছিল আমাদের, সেই আলোচনায় ছিল যে ফটো সিস্টেম বলে একটি কথা ছিল। তো এই সালোক সংশ্লেষণের যে ফটো সিস্টেম
যে বিষয়টি রয়েছে সেই ফটো সিস্টেম অংশেই কিন্তু ফসফোরাইলেশন ঘটে। তো আমরা আরেকবারের জন্য এই ফটো সিস্টেমটা একটু রিপিট করব, তোমরা একটু মনোযোগ দিয়ে সেটা আবার একটু রিপিট করে নাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ফটো সিস্টেম, ক্লোরোফিল এ এবং তার সাথে সংশ্লিষ্ট ইলেকট্রন গ্রহীতাগুলো যে ইউনিট গঠন করে সেই ইউনিটটাকে বলা হয় ফটো সিস্টেম। ফটো সিস্টেম 3টি অংশ নিয়ে গঠিত, যার একটির নাম হচ্ছে আলোক শোষণ অংশ। ক্লোরোফিল কোন কোন আলো শোষণ করে? ফটো সিস্টেম 1-এ অবস্থিত ক্লোরোফিল 683 ন্যানোমিটার দৈর্ঘ্যের আলো শোষণ করে। অপরদিকে ফটো সিস্টেম 2-তে উপস্থিত ক্লোরোফিল 673 ন্যানোমিটার দৈর্ঘ্যের আলো শোষণ করে। তাহলে আমরা এটা বুঝে নিলাম যে আলোক শোষণ অংশে আলোটা শোষণ করবে। এইবার বিক্রিয়া কেন্দ্র বলে একটা জায়গা আছে, ক্লোরোফিল অণু শোষণ করে একটা নির্দিষ্ট ক্লোরোফিল অণুতে শক্তি সঞ্চয় করে। সেই অংশটাকে ফটো সিস্টেম 1-এর ক্ষেত্রে সেটাকে P700 বলা হয় এবং ফটো সিস্টেম 2-এর ক্ষেত্রে P680 বলা হয়ে থাকে। এরপরে খুব গুরুত্বপূর্ণ আরেকটি অংশ হচ্ছে ইটিসি বা ইটিএস। তো আমরা তোমাদেরকে বলেছিলাম যে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের নামগুলো তোমরা মনে অবশ্যই রাখবে। তো প্রথমটা আছে ফিওফাইটিন, তারপরে একটা প্লাস্টোকুইনোন, তারপরে প্লাস্টোসায়ানিন, তারপরে সাইটোক্রোম, তারপরে ফেরিডক্সিন, তারপরে হচ্ছে এনএডিপি রিডাকটেস। তো এটা মনে রাখার জন্য আমি ছোট একটা টিপস আমি বলি, সেটা হচ্ছে যে পিপিপি প্রথম প্রেমে পড়লেই চোখ ফেরে না, শুধু মনে হয় অপলক দৃষ্টিতে চেয়ে থাকি। প্রথম প্রেমে পড়লেই চোখ ফেরে না। প্রথমে হচ্ছে ফিওফাইটিন, প্লাস্টোকুইনোন, প্লাস্টোসায়ানিন, সাইটোক্রোম, ফেরিডক্সিন, এনএডিপি রিডাকটেস। তো এই বিষয়গুলো তোমার অনেক বেশি কাজে লাগবে বলে আমি তোমাদেরকে এখানে উল্লেখ করলাম যে সালোক সংশ্লেষণের ফটো সিস্টেমের 3টি অংশ আছে, একটি আলোক শোষণ অংশ, একটি বিক্রিয়া কেন্দ্র, একটি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো এই অংশটুকু যদি তোমরা মনে রাখতে পারো তাহলে আমরা সামনে যে বিষয়গুলো পড়তে যাচ্ছি সেইগুলো তোমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে বলে আমি মনে করছি। তো বন্ধুরা আসো, এবার আমরা পড়ব হচ্ছে ফসফোরাইলেশন। আমরা পড়েছি, এবার আমরা পড়ব হচ্ছে ফটো ফসফোরাইলেশন। তো ফটো ফসফোরাইলেশনটা কেমন সেটা হচ্ছে যে সবুজ উদ্ভিদ যদি আলোর উপস্থিতিতে এডিপি এর সাথে অজৈব ফসফেট যুক্ত করে এটিপি তৈরি করে সেটিকে বলা হয় ফটো ফসফোরাইলেশন। অর্থাৎ ফসফোরাইলেশন ঘটনাটি যদি আলোর উপস্থিতিতে ঘটে তখন সেটিকে বলা হয় ফটো ফসফোরাইলেশন। এইবার ফটো ফসফোরাইলেশন হচ্ছে 2 প্রকার। নাম্বার 1 ফটো ফসফোরাইলেশন, নাম্বার 2 হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ফটো ফসফোরাইলেশন আলোর উপস্থিতিতে ঘটে ক্লোরোপ্লাস্টে, আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন মাইটোকন্ড্রিয়ায় ঘটে আলোর অনুপস্থিতিতে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই ফটো ফসফোরাইলেশনের প্রকারভেদ। ফটো ফসফোরাইলেশন হচ্ছে 2টি পর্যায়ে বিভক্ত বা এর 2টি প্রকারভেদ রয়েছে। একটি হচ্ছে চক্রীয় ফটো ফসফোরাইলেশন, আরেকটি হচ্ছে অচক্রীয় ফটো ফসফোরাইলেশন। তো বন্ধুরা আমি তোমাদেরকে আবারও বলি যে আমি অনলাইন ক্লাসের ব্যাপারে আমার একটা ধারণা রয়েছে এমন যে তোমরা এই আমাদের কথাগুলো যদি তোমরা নিজেরা লিখে নাও তাহলে তোমাদের আরও অনেক বেশি সুবিধা হবে। এই ভিডিওটি আমাদের এখানে অনলাইনে থেকে যাবে, তোমরা এটি বারবার দেখে নেওয়ার সুযোগ পাবে, কিন্তু আমার অনুরোধ থাকবে যে তোমরা এই বিষয়গুলো লিখবে। কোন বিষয়গুলো তোমাকে আরও বেশি লিখতে হবে তেমন একটি টপিকে আমি চলে যাচ্ছি। আমরা এখন পড়ব হচ্ছে চক্রীয় ফটো ফসফোরাইলেশন। তো আসো আমরা চক্রীয় ফটো ফসফোরাইলেশন শুরু করি। তা চক্রীয় ফটো ফসফোরাইলেশন আমরা পড়ব যখন, তখন আমাদের কয়েকটি বিষয় একটু মাথায় রাখতে হবে যে এই চক্রীয় ফটো ফসফোরাইলেশনের আমরা এখন পড়তে যাচ্ছি চক্রীয় ফটো ফসফোরাইলেশন। এই চক্রীয় ফটো ফসফোরাইলেশন পড়তে গেলে তোমরা শুধু বই থেকে মুখস্থ করবে না, তোমাদের যেটুকু শেখা উচিত তা তোমাদের শেখা হয়ে গেছে। আমার সাথে একবার প্র্যাকটিস করলেই তোমরা পারবে। প্রথম অংশ এই চক্রীয় ফটো ফসফোরাইলেশন আমরা প্রথমে সংজ্ঞায়িত করব, তারপরে এর অংশসমূহ আমরা পড়ব,
তারপর এর অংশসমূহ হচ্ছে, একটি হচ্ছে আলোক শোষণ অংশ, একটি হচ্ছে এখানে আলোক শোষণ করবে হচ্ছে, তোমাদের মনে রাখতে হবে এখানে হচ্ছে ফটোসিস্টেম অন ব্যবহৃত হয়, এখানে ক্লোরোফিল এ 683 ন্যানোমিটার দৈর্ঘ্যের আলো ব্যবহৃত হয়। এটা হচ্ছে বিক্রিয়া কেন্দ্র, এর বিক্রিয়া কেন্দ্র হচ্ছে P700, অর্থাৎ এর বিক্রিয়া কেন্দ্রকে বলা হয় P700, অর্থাৎ 700 ন্যানোমিটার দৈর্ঘ্যের আলো শোষণ করে। সর্বশেষ হচ্ছে এর হচ্ছে ETS, ইলেকট্রন স্থানান্তর করে। তাই ইলেকট্রন স্থানান্তর করে, প্রথমটা হচ্ছে যে 1 নাম্বার হচ্ছে এটার হচ্ছে ফেরিডক্সিন, তারপরে হচ্ছে সাইটোক্রোম B6, তারপরে হচ্ছে প্লাস্টোকুইনম, তারপরে হচ্ছে সাইটোক্রোম F, তারপর হচ্ছে প্লাস্টোসায়ানিন। এই নামগুলো মনে রাখলেই চলবে। তা আমি তোমাদেরকে প্রথমে অনুরোধ করব একটা লাইন আমরা একটু মুখস্থ করি, সেটা হচ্ছে ফিদার ছবি পিকিং ছাপিয়ে পিসিতে গেল। খেয়াল করো এই লাইনের মধ্যে কি আছে, এটি একটা শর্ট টেকনিক। ফিদা যদি তোমার মনে পড়ে ফেরিডক্সিন মনে পড়বে, ছবি সি মনে পড়বে, বি মনে পড়বে সাইটোক্রোম B6, পি কিউ মনে পড়বে প্লাস্টোকুইনন, ছাপিয়ে সি মনে পড়বে সাইটোক্রোম F, পিসিতে গেল প্লাস্টোসায়ানিন মনে পড়বে। তা তুমি যদি এই অংশটুকু তোমার সবই জানা, সেই অংশটুকু যদি তুমি ভালো করে পারো, তা আমার বিশ্বাস এই চক্রীয় ফটোফসফোরিলেশন বুঝতে তোমার আর মানে 1 মিনিটের সময় দরকার হবে না। তো আমরা একটু ধীরে ধীরে ছবিটা এঁকে ফেলি, তোমরা একটু খেয়াল করে নাও। আমরা এখন চক্রীয় ফটোফসফোরিলেশনের ছবিটা আঁকতে যাচ্ছি। আমরা প্রথমে একটি ফটো সিস্টেম আঁকার চেষ্টা করব। তারপরে সাইটোক্রোম B6, তারপরে প্লাস্টোকুইনম, তারপর হচ্ছে সাইটোক্রোম F, তারপর হচ্ছে প্লাস্টোসায়ানিন, তারপরে আবার এখানে ফেরত আসবে। এখানে সূর্যের আলোক রশ্মি এই পাতায় পতিত হবে, এটি ফোটন কণা হিসেবে যাবে। এই আলোটা হবে হচ্ছে 683 ন্যানোমিটার। এই ক্লোরোফিল অণুতে এই আলোটা পড়ে এক অণু থেকে আরেক অণুতে স্থানান্তরিত হয়ে একসময় বিক্রিয়া কেন্দ্রে যাবে, এখান থেকে দুটো ইলেকট্রন নির্গত হবে, 2e। এই অংশে ADP প্লাস PI তৈরি হবে এটি। নিচে লেখো চিত্র চক্রীয় ফটোফসফোরাইলেশন। তা বন্ধুরা, এইবার আমরা যে জিনিসগুলো শিখলাম সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করব। এটি একটা ফটো সিস্টেম। এই ফটো সিস্টেমের অংশের মধ্যে আলোক শোষণ অংশ, তুমি প্রথমে যেটা বলবে যে পাতায় যে আলোটা থাকে তার প্রথমে এখানে লেখো আলো শোষণ। পয়েন্টগুলো একটু লিখে নিই, তারপরে বলতে সুবিধা হবে। আলো শোষণ, তারপরে আমরা বলবো হচ্ছে শক্তি স্থানান্তর, তারপর হচ্ছে বিক্রিয়া কেন্দ্র, তারপর হচ্ছে ইলেকট্রন উৎক্ষেপণ, তারপরে হচ্ছে P700 থেকে FD, তারপরে FD থেকে সাইটোক্রোম B6, তারপরে সাইটোক্রোম B6 থেকে প্লাস্টোকুইনন, তারপরে প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম F, তারপরে সাইটোক্রোম F থেকে
যাবে প্লাস্টোসায়ানিন, তারপরে প্লাস্টোসায়ানিন থেকে আবার PS1। তো বন্ধুরা আমরা এই জিনিসগুলো এমনভাবে শিখবো যে আমাদের যাতে আর পড়া না লাগে এবং বিষয়গুলো যাতে মনে থাকে। দেখো একটু খেয়াল করে দেখো, প্রথমে এই ফটোসিস্টেম 1-এর যে ক্লোরোফিলগুলো আছে সেই ক্লোরোফিলগুলো 683 ন্যানোমিটার দৈর্ঘ্যের আলো শোষণ করবে। ক্লোরোফিল যখন আলো শোষণ করবে, এই আলো শোষণ করে সে অনেক বেশি শক্তি লাভ করবে। সেই শক্তিটা কি করবে? স্থানান্তর করবে। এক অণু থেকে, এক ক্লোরোফিল থেকে এই শক্তিটা আরেক ক্লোরোফিলে স্থানান্তর হবে। এবং একটা পর্যায়ে আমরা আগেই বলেছিলাম যে এই শক্তিটা বিক্রিয়া কেন্দ্র নামক স্থানে, এই অংশটাকে বলা আছে, এটিকে বলা হচ্ছে বিক্রিয়া কেন্দ্র, এটাকে বলা হয় P700। এই বিক্রিয়া কেন্দ্রে যখন এই আলোক শক্তিটা যাচ্ছে, এর নাম P700, মানে হচ্ছে এই ক্লোরোফিলটা 700 ন্যানোমিটার দৈর্ঘ্যের আলোতে এটি সক্রিয় হবে এবং এই ইলেকট্রন, এখানে যে ক্লোরোফিল আছে এত বেশি শক্তি লাভ করবে যে এর মধ্যে যে ম্যাগনেসিয়াম অণু আছে সেই ম্যাগনেসিয়াম থেকে 2টা ইলেকট্রন এক্সাইটেড হয়ে 10⁻⁻9 থেকে 10⁻11 সেকেন্ড সময়ে সেই ইলেকট্রনটা মুভ করবে। ইলেকট্রনটা কি করবে? এক অণু থেকে আরেক অণুতে চলে যাবে। তাহলে কি বিক্রিয়া কেন্দ্র থেকে 2টা ইলেকট্রন উৎক্ষিপ্ত হলো। সেই ইলেকট্রন বিক্রিয়া কেন্দ্র থেকে প্রথমে যাবে কোথায়? ফেরিডক্সিন। তুমি বলবে ইলেকট্রন বিক্রিয়া কেন্দ্র থেকে ফেরিডক্সিন যাবে। এই ফেরিডক্সিন থেকে ইলেকট্রন যাবে সাইটোক্রোম B6-এ, সাইটোক্রোম B6 থেকে যাবে প্লাস্টোকুইননে, প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম F-এ যাবে, সাইটোক্রোম F থেকে প্লাস্টোসায়ানিনে যাবে, প্লাস্টোসায়ানিনে যে ইলেকট্রনটা আবার ফটোসিস্টেম 1-এ ফেরত আসবে। যেহেতু এই প্রক্রিয়ায় ইলেকট্রন বিক্রিয়া কেন্দ্র থেকে উৎক্ষিপ্ত হয়ে বিভিন্ন বাহকের মাধ্যমে পুনরায় ফটোসিস্টেম 1-এ ফিরে আসে, এই কারণে এটিকে বলা হয়ে থাকে চক্রীয় ফটোফসফোরাইলেশন। এরপরে আসল ঘটনায় আমরা ফিরে আসি, সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস একটু দেখো, আমি এটা এখানে লিখেছিলাম কিন্তু এটা এখানে হবে না, এটা হবে হচ্ছে ADP প্লাস PI ইকুয়াল টু ATP। অর্থাৎ এই আমি যে এখানে লিখেছিলাম, আমার মনে আছে যে আমি ফিদার ছবি পিকিং ছাপিয়ে, আমার মনে আছে ছবিটা যখন পিকিংয়ে যাবে, পিকিং হচ্ছে সম্ভবত কোনো এক দেশের একটি শহর, চায়নার একটি শহর হতে পারে, তো এই পিকিংয়ে যখন যাবে তখনই ছবিগুলো থেকে আয় হবে। আয় মানে হচ্ছে শক্তি উৎপাদন হবে, টাকা আসবে। বায়োলজিক্যাল কয়েন, আমরা জানি এটিপিকে বলা হয় বায়োলজিক্যাল কয়েন। এই পিকিং এর পরে সাইটোক্রোম F-এ যখন যাবে তখন ADP এর সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে ATP তৈরি করবে। তাহলে আমরা দেখো, আমি এই লাইন থেকে আমি তোমাদের চলে আসি যে প্রথমে আলোক শক্তি শোষিত হবে, সেই আলোক শক্তি বিক্রিয়া কেন্দ্র যাবে, পরে এটা ফেরিডক্সিনে যাবে, ফেরিডক্সিন থেকে সাইটোক্রোম B6, সাইটোক্রোম B6 থেকে প্লাস্টোকুইননে যাবে, প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম F-এ যাবে, সাইটোক্রোম F থেকে যাবে প্লাস্টোসায়ানিন এবং সেখান থেকে পুনরায় আবার ফটোসিস্টেম 1-এ ফেরত আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও তোমাদের কোনো কনফিউশন থাকে দেন তোমরা আমাকে ইনবক্স করবে বা কমেন্ট করে তোমরা জানাও যে কোন জায়গায় তোমাদের সমস্যা হচ্ছে। সেই সমস্যা যদি হয় তাহলে আমি সেই সমস্যাগুলো তোমাদেরকে আবার আমি উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী সময়ে। আজকে আমি একদম নিরবচ্ছিন্ন ক্লাসে থাকতে চাই। এরপরে আমাদের চক্রীয় ফটোফসফোরাইলেশন শেষ হলো, এইবার আমরা পড়বো হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। তা তোমরা এটি একটু তুলে নাও এবং পরবর্তী সময় তোমাদের এটি ভালো কাজে লাগবে। তো চলে আসি আমরা এরপরে যেটি পড়বো সেটি হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। আমরা পড়বো হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। তো অচক্রীয় ফটোফসফোরাইলেশন আমরা যখন পড়ব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে অচক্রীয় ফটোফসফোরাইলেশন, তো প্রথমে আমরা একে সংজ্ঞায়িত করার চেষ্টা করব। অচক্রীয় ফটোফসফোরাইলেশনকে প্রথমে আমরা এটিকে সংজ্ঞায়িত করব। তারপরে এর যে প্রধান অংশগুলো, সেই প্রধান অংশগুলো আমরা একটু লিখতে চাই। প্রধান অংশগুলো কি কি আছে, উপাদানগুলো কি কি আছে। প্রথমে হচ্ছে এর আলোক শোষণ অংশ, আলোক শোষণ
অংশ। এখানে বলে রাখা প্রয়োজন ফটো সিস্টেম 1-এ যেমনটি একটি ফটো সিস্টেম অংশগ্রহণ করেছিল, বা চক্রীয়তে হচ্ছে একটি ফটো সিস্টেম অংশগ্রহণ করেছিল, এখানে কিন্তু দুটি। ফলে এখানে হচ্ছে PS1-এ থাকবে ক্লোরোফিল এ 683 ন্যানোমিটার দৈর্ঘ্যের আলো থাকবে, আর PS2-তে ক্লোরোফিল এ 673 ন্যানোমিটার দৈর্ঘ্য আলো। অর্থাৎ এখানে দুই ধরনের আলো দরকার হবে। এরপরে চলে যাও আলোক শোষণ অংশের পরে আমরা যাই বিক্রিয়া কেন্দ্র। বিক্রিয়া কেন্দ্র এখানে অবশ্যই তোমরা বুঝে ফেলেছো, এখানে বিক্রিয়া কেন্দ্র P700 এবং P680, এই দুটো বিক্রিয়া কেন্দ্রে এখানে অংশ নেবে। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ETS। এখানে কি কি ETS আসবে সেটা হচ্ছে যে এখানে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে যে ফিওফাইটিন, তারপরে যেটা হবে সেটার নাম হচ্ছে প্লাস্টোকুইনোন, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে সাইটোক্রোম F, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে প্লাস্টোসায়ানিন, তারপরে থাকতে পারে ফেরিডোক্সিন, তারপরে হচ্ছে NADP রিডাকটেজ। তো যথারীতি এখানেও আমরা একটা টিপস মনে রাখার চেষ্টা করব, সেটা হচ্ছে যে আমাদের এই পুরো প্রক্রিয়ার টিপস হচ্ছে 2ppCP1 FeNaH2। তোমরা একটু কষ্ট করে হলেও দুই একবার একটু চেষ্টা করো, তাহলে নামটা পারবে যে 2ppCP1 FeNaH2। আমার বিশ্বাস যদি তোমরা আমার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, তা তুমি কিন্তু নিজে নিজে শুধু এই একটা লাইন দেখেই তুমি চক্রীয় ফটোফসফোরাইলেশনের একদম নিশ্চিতভাবে অনেক ভালো করে তুমি উত্তর দিতে পারবে আমি মনে করি। এখন চলে আসো, এবার আমরা অচক্রীয় আগে ছবি আঁকি, তারপর আমরা ব্যাখ্যাতে চলে যাব। ছবি আঁকি। তো প্রথম হচ্ছে এখানে দুটো ফটো সিস্টেম অংশগ্রহণ করে, একটি হচ্ছে ফটো সিস্টেম 1 এবং 2, এখানে দুটো ফটো সিস্টেমই অংশগ্রহণ করবে। PH PQ সাইটোক্রোম F PC প্লাস্টোসায়ানিন। এখান থেকে আবার আরেকটি ফটো সিস্টেম এখানে অংশগ্রহণ করবে, ফটো সিস্টেম 2। সবাইটা একটু আমার সাথে সাথে ছবিটা এঁকে নাও। এরপরে যাবে হচ্ছে এখানে যাবে হচ্ছে ফেরিডোক্সিন, ফেরিডোক্সিন থেকে যাবে হচ্ছে ইলেকট্রন NADP রিডাকটেজ। এই NADP রিডাকটেজ থেকে তৈরি হবে NADPH2, এর সাথে যুক্ত হবে NADP। আচ্ছা, পুরো প্রক্রিয়াটা আমি একটু পরে ব্যাখ্যা করি। দুটো ইলেকট্রন করে যাচ্ছে, ADP প্লাস PI ATP, ইলেকট্রন ইলেকট্রন। এখানে আলোক শক্তি যাবে, আলোক শক্তি যাবে সূর্যের আলো থেকে, আলোক শক্তি এখানে যাবে। এখানে হচ্ছে সেই আলোক শক্তিটা এক অণু থেকে স্থানান্তরিত হয়ে বিক্রিয়া কেন্দ্রে যাবে। এখানে যে ফোটন কণা যাবে, যে আলোক শক্তিটা যাবে, সেটা হচ্ছে এটি হচ্ছে PS1 2, এটি হচ্ছে PS1 ফটো সিস্টেম 1 2। ফটো সিস্টেম 1-এ এখানে থাকবে হচ্ছে 673 ন্যানোমিটার দৈর্ঘ্যের আলো, এখানে থাকবে 683 ন্যানোমিটার দৈর্ঘ্যের আলো। এটি হবে হচ্ছে এখানেও আলোক শক্তি প্রবেশ করবে, ফোটন কণা
আলোক শক্তি এক অণু থেকে আরেক অণু যেতে যেতে বিক্রিয়া কেন্দ্রে যাবে, এটি হবে P700, এটি হবে P680। এখন আমরা ব্যাখ্যাটা কিভাবে দিব, ব্যাখ্যাটা একটু খেয়াল করে দেখো যে ব্যাখ্যাটা আমরা কিভাবে দিতে চাই। সেটা হচ্ছে যে প্রথমে এখানে আমরা নোট লিখে নেই, সেটা হচ্ছে যে প্রথমে আমরা বলছিলাম আলো শোষণ হবে, শোষণ করবে, তারপরে সে আলোক শক্তি স্থানান্তর হবে, তারপরে হবে এই শক্তিটা বিক্রিয়া কেন্দ্রে যাবে, তারপরে বিক্রিয়া কেন্দ্র থেকে ইলেকট্রন হচ্ছে উৎক্ষিপ্ত হবে, সেই ইলেকট্রনটা থাকবে হচ্ছে এখানে বিক্রিয়া কেন্দ্র থেকে, ইলেকট্রন হচ্ছে বিক্রিয়া কেন্দ্র থেকে যাবে, প্রথমে যাবে ফিওফাইটিন, ফিওফাইটিন থেকে যাবে হচ্ছে প্লাস্টোকুইনন, প্লাস্টোকুইনন থেকে যাবে সাইটোক্রোম এফ, সাইটোক্রোম এফ থেকে যাবে হচ্ছে প্লাস্টোসায়ানিন। এর পরের অংশ আমি এই পাশে লিখি, প্লাস্টোসায়ানিন থেকে যাবে হচ্ছে ফটোসিস্টেম 1, এই ফটোসিস্টেম 1 থেকে যাবে হচ্ছে ফেরিডক্সিন, ফেরিডক্সিন থেকে যাবে হচ্ছে NADP রিডাকটেজ। তো আমরা আসলে লিখে ফেললাম, তথ্যগুলো আমরা লিখে ফেললাম, আমাদের অনেক কিছু জানার আছে এই বিষয়গুলো। তো আমরা প্রথমে চলে যাই সংজ্ঞাতে, যে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ফটোসিস্টেম 2 থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রন বিভিন্ন বাহকের মাধ্যমে ঘুরে দেখো পুনরায় ফটোসিস্টেম 1-2-তে কিন্তু বা 1-এ কিন্তু ফিরে যায়নি, এই কারণে এটির নাম হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। এটি আলো কি আলো গ্রহণ করে, তো আমি ব্যাখ্যাটা একটু দেই যে প্রথমে ফটোসিস্টেম 2 থেকে শুরু হয়, এখানে 673 ন্যানোমিটার দৈর্ঘ্য যখন এখানে আলোটা পড়ে, সেই আলো পড়ার পরে এই আলোটা শোষণ করে এই ক্লোরোফিল শক্তি প্রাপ্ত হয়, সেই শক্তিটা স্থানান্তর হয়ে এক অণু থেকে এক অণুতে যেতে যেতে শক্তিটা যায় হচ্ছে বিক্রিয়া কেন্দ্র। যথারীতি আগের মতোই বিক্রিয়া কেন্দ্র থেকে দুটো ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়, দুটো ইলেকট্রন উৎক্ষিপ্ত হলো, এই ইলেকট্রন এখান থেকে যাবে হচ্ছে প্রথমে ফিওফাইটিন, ফিওফাইটিনে যায়, ফিওফাইটিন থেকে ইলেকট্রন যায় হচ্ছে প্লাস্টোকুইননে যায়, প্লাস্টোকুইনন থেকে যখন ইলেকট্রন সাইটোক্রোম এফে যাবে তখনই মূলত ফটোফসফোরাইলেশনটি ঘটবে। দেখো এডিপি এর সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হচ্ছে। এরপরে সাইটোক্রোম এফ থেকে ইলেকট্রন যাবে প্লাস্টোসায়ানিন, এবং প্লাস্টোসায়ানিন থেকে ফটোসিস্টেম 1-এ ফেরত আসবে, এবং ফটোসিস্টেম 1-এ যাবে, এখানে একই রকম ঘটনা ঘটবে, এখানে 683 ন্যানোমিটার দৈর্ঘ্যের আলো পড়বে, সেই পূর্বের মতো সেই আলোক শক্তি শোষণ করে আলোক শক্তি স্থানান্তর হয়ে একসময় যাবে বিক্রিয়া কেন্দ্রে। সেই বিক্রিয়া কেন্দ্রে যখন যাবে, সেই বিক্রিয়া কেন্দ্র থেকে যাবে দুটো ইলেকট্রন যাবে ফটোসিস্টেম 1-এর বিক্রিয়া কেন্দ্র থেকে যাবে ফেরিডক্সিন, ফেরিডক্সিন থেকে NADP রিডাকটেজের কাছে যাবে। এই NADP রিডাকটেজের কাছে যখন যাবে তখন আরেকটি ঘটনা ঘটবে এই সময় বা এর আগে, সেটা হচ্ছে যে এই অংশে তোমরা একটু খেয়াল করো, পানি ভেঙে যাবে, এই পানি ভেঙে যে তিনটা জিনিস তৈরি করবে, পানি ভেঙে যে প্রথমে অক্সিজেন তৈরি করবে, প্রোটন তৈরি করবে, এবং পানি ভেঙে যে এখানে দুটো ইলেকট্রন তৈরি করবে Mn++Cl। পানি যখন ভেঙে যাবে, এই পানি ভেঙে যে দুটো প্রোটন যে তৈরি হলো, সেই প্রোটন একদম বিক্রিয়ার শেষে যে এই অংশের সাথে যে যুক্ত হবে, যুক্ত হয়ে এখানে NADPH2 তৈরি হবে। তো এই যে পানি ভেঙে গেল, এই পানি ভেঙে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় ফটোলাইসিস, অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেনটা তৈরি হয়, সেই অক্সিজেনটা কিন্তু এই আলোক অধ্যায় অচক্রীয় ফটোফসফোরাইলেশনে তৈরি হয়। এইবার বন্ধুরা, তো পুরো প্রক্রিয়াটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করলাম। এইবার আসো আমরা মাত্র এই একটা লাইন দিয়ে আমরা কিভাবে মনে রাখতে পারবো সেটি একটু খেয়াল করো, কারণ তোমাদের তথ্য কিন্তু সব জানা আছে, তুমি তথ্যগুলো তুমি খালি প্রয়োগ করতে পারলেই হয়। দেখো 2, প্রথমে ফটোসিস্টেম 2-তে আলোক শক্তি পড়বে, আলোক শক্তি কত? 673 পড়ে সেই আলোটা যাবে বিক্রিয়া কেন্দ্র, বিক্রিয়া কেন্দ্র থেকে আলোটা কোথায় যাবে? প্রথমে P থেকে বিক্রিয়াটা যাবে হচ্ছে PH, অর্থাৎ ফিওফাইটিনে যাবে, ফিওফাইটিন থেকে কোথায় যাবে? প্লাস্টোকুইননে যাবে, প্লাস্টোকুইনন থেকে কোথায় যাবে?
সাইটোক্রোম এফে যাবে, সাইটোক্রোম এফে থেকে কোথায় যাবে, প্লাস্টোসায়ানিনে যাবে। এই প্লাস্টোসায়ানিন থেকে 1 মানে হচ্ছে ফটোসিস্টেম 1-এ চলে আসলো। এই ফটোসিস্টেম 1 থেকে আলো কোথায় যাবে, ঠিক একইভাবে আলোক শক্তি শোষিত হয়ে সেটা বিক্রিয়া কেন্দ্র যাবে, বিক্রিয়া কেন্দ্র থেকে যে সেটা ফেরিডক্সিনে যাবে, ফেরিডক্সিন থেকে এনএডিপি রিডাক্টেসের কাছে যাবে। এই এনএডিপি রিডাক্টেসের কাছে যখন আসবে তখন কি হবে, পানির ভাঙনের ফলে সৃষ্ট যে প্রোটন আছে এবং সাথে ইলেকট্রন, প্রোটন এবং এনএডিপি রিডাক্টেস সাথে এনএডিপি, এটি মিলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে যৌগ সেই NADPH2 তৈরি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার এই ক্লাস থেকে তোমাদের যদি কোনো কাজ আসে, তোমাদের যদি কোনো কাজে লাগে, তো আমি বুঝবো যে আমার এই চেষ্টা সার্থক হয়েছে। সেই আশাবাদ রেখে আমি একদম ক্লাসের শেষের দিকে চলে আসছি। আমি ছোট্ট একটি গান শুনিয়ে তোমাদের আজকের ক্লাস এখানেই ইতি টানব। মনে পড়ে রবি রায়, মনে পড়ে রবি রায়, কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রবি রায়, দেখে বলো আমাকে, তোমাকে কোথাও যেন দেখেছি। তো আমরা মোটামুটিভাবে একটি সময় চেষ্টা করলাম যে তোমাদের সাথে সালোক সংশ্লেষণের যে চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশন সেটি নিয়ে আলোচনা করার। আশা করি তোমরা মোটামুটিভাবে বুঝতে পেরেছ। আমি প্রথম থেকে আমাদের যে লেকচার টপিকটা ছিল সেই টপিক থেকে আমি বলি, আমি আরও একটু রিপিট করে যাই। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে এটি দুটি প্রধান ভাগে ভাগ করেন। একটি ছিল আলোক পর্যায়, একটি ছিল অন্ধকার পর্যায়। তোমরা এখানে মনে রাখবে আলোক পর্যায় মানে হচ্ছে এই অংশে আলোর অপরিহার্যতা রয়েছে, আলোর প্রয়োজনীয়তা রয়েছে, এই কারণে এটি আলোক পর্যায় বলে। একই সাথে এই পর্যায়টিকে বলা হয়ে থাকে আলোক নির্ভর অধ্যায়, কারণ এখানে আলোর প্রয়োজনীয়তা রয়েছে। ঠিক একইভাবে পরবর্তী অংশ হচ্ছে অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ অধ্যায়, অর্থাৎ এই অংশে কিন্তু আলোর ভূমিকা নেই। এই কারণে অর্থাৎ আলো হলেও চলবে, আলো না হলেও কিন্তু চলবে। তারপরে আমরা পড়েছিলাম ফসফোরাইলেশন পড়েছিলাম। ফসফোরাইলেশন হচ্ছে এডিপি এর সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে যে এটিপি তৈরির প্রক্রিয়া, সেটিকে বলা হয় ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন আমরা দুই প্রকার বলেছিলাম, একটি বলছিলাম ফটোফসফোরাইলেশন, একটি বলেছিলাম অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন মানে আলোর উপস্থিতিতে এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন, আর আলোর অনুপস্থিতিতে মাইটোকন্ড্রিয়ায় যেটি সংঘটিত হয় সেটিকে বলা হয় অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন। এরপরে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে যে আমরা পড়লাম হচ্ছে ফটোফসফোরাইলেশন আবার দুইটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে চক্রীয়, একটা হচ্ছে অচক্রীয়। তো চক্রীয়তে আমরা দেখলাম যে ইলেকট্রন বিভিন্ন বাহকের মাধ্যমে ঘুরে আবার ফিরে আসে, আর অচক্রীয়তে দেখলাম বিভিন্ন বাহকের মাধ্যমে ঘুরে ফিরে আসে না। চিত্র অচক্রীয় ফটোফসফোরাইলেশন। তো যাই হোক, তো এই অচক্র ফসফোরাইলেশনে আরেকটা বিষয় তোমাদের একটু মনে রাখতে হবে যে এই যে পানি তৈরির প্রক্রিয়া এটাকে বলা হয় ফটোলাইসিস। ফটোলাইসিস, তো এটি আমরা আরও বিস্তারিত পড়ব যখন সালোক সংশ্লেষণে অক্সিজেন তৈরির পদ্ধতি যখন আমরা পড়ব তখন আমরা এটি আবারও আলোচনা করব। এরপরে এটি গেল ফটোলাইসিস। এরপরে হচ্ছে আরেকটা তথ্য ছিল যে আত্তীকরণ শক্তি। আত্তীকরণ শক্তিটা কি? আত্তীকরণ শক্তি হচ্ছে এই অচক্রীয় ফটোফসফোরাইলেশনে যে এটিপি এবং NADPH2 তৈরি হয়, এই এটিপি এবং NADPH2 অন্ধকার পর্যায়ে যে কার্বন ডাইঅক্সাইডের বিজারণের জন্য এই শক্তিটা সঞ্চিত থাকে, ব্যবহৃত হয় পরবর্তী পর্যায়ে দিয়ে। এই কারণে এটিকে বলা হয় আত্তীকরণ শক্তি। তো এরই সাথে সাথে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। তো তোমরা এই ক্লাসটি বারবার দেখবে এবং কারো যদি কোথাও কোনো সমস্যা হয়, আজকে আমি তোমাদের কোনো কমেন্ট দেখি নাই, এই কারণে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তো আমাকে ইনবক্সে জানাবে। আশা করি আমি সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আগামী ক্লাসে আমরা অন্ধকার পর্যায়ের C3 চক্র পড়ব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি সেই ক্লাসটিও তোমরা আমাদের সাথে থাকবে। এই আশাবাদ রেখে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই আশা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।